আসসালামু আলাইকুম। আমরা জানি যে পৃথিবী 7টি মহাদেশ নিয়ে গঠিত। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা এবং ওশিয়ানিয়া। তো এই 7টি মহাদেশের মধ্যে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। আজ আমরা ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কেই আলোচনা করব। দেখো, এই দেশের ওশিয়ানিয়া মহাদেশের সবথেকে বড় দ্বীপ হচ্ছে অস্ট্রেলিয়া। দেখো, আমি লিখেছি এটা হচ্ছে সবথেকে বড় দ্বীপ এবং এটি হচ্ছে ওশিয়ানিয়ার সবথেকে বড় দেশ। শুনলে তোমরা অবাক হবে যে ওশিয়ানিয়া 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। দেখো, আমি ছোট ছোট কতগুলো পয়েন্ট দিয়েছি, এগুলো আসলে ছোট ছোট দেশ এবং সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এখানে লিখেছি দেখো, পাপুয়া নিউ গিনি অস্ট্রেলিয়ার উপরের দিকে আছে। এটা হচ্ছে নিউজিল্যান্ড। এদিকে আরও আছে গোয়া, মার্শাল, কিরিবাটি, তারপর নাউরু। তো এই সমস্ত দেশগুলো নিয়েই ওশিয়ানিয়া মহাদেশ গড়ে উঠেছে। দেখো, তোমরা আরও অবাক হবে শুনলে, এটা একটা ওশিয়ানিয়া একটা মহাদেশ, অথচ এই মহাদেশের মোট জনসংখ্যা হচ্ছে মাত্র 3.5 কোটি, যেটা পশ্চিমবঙ্গের অর্ধেক জনসংখ্যারও কম। মোট জনসংখ্যাটাকে যদি পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যাটাকে অর্ধেক করি, সেটারও কম হচ্ছে ওশিয়ানিয়া পুরো মহাদেশের মোট জনসংখ্যা। আর এই ওশিয়ানিয়া মহাদেশ বিচিত্র সব প্রাণীদের বাসস্থান। বিচিত্র ধরনের প্রাণী এবং উদ্ভিদ এই মহাদেশে বসবাস করে। যেমন ক্যাঙ্গারুর কথা আমরা এরপরে বিস্তারিতভাবে বলবো। ওয়ালবি, হংসচঞ্চু, কোয়ালা ভালুকের মতোই দেখতে, কিন্তু খুবই ছোট। এমু এক ধরনের পাখি, কিন্তু এই পাখি উড়তে পারে না, উটের মতো দৌড়তে পারে। কিউই পাখির ডানা নেই। তো এরকম বিচিত্র ধরনের প্রাণী এখানে দেখতে পাওয়া যায়। এবং ইউক্যালিপটাসের জন্ম এখানে। ইউক্যালিপটাস উদ্ভিদ আমরা দেখেছি, লম্বা লম্বা গাছগুলো হয়, পাতাগুলো খুবই সরু এবং লম্বা হয়। তো সেই ইউক্যালিপটাস গাছের জন্ম এখানেই। জারা, কারি প্রভৃতি চিরহরিৎ গাছ এখানেই দেখা যায়। এই মহাদেশ পর্যটন শিল্পের জন্য খুবই উন্নত এবং এখানকার অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভর করে। মানে এখানকার অর্থনীতি পর্যটন শিল্পের উপর নির্ভর করে অনেক উন্নত হয়েছে বর্তমানে। প্রতি বছর প্রায় 1,20,00,000 মতো লোক এখানে ঘুরতে আসেন, বেড়াতে আসেন। আর একটা জিনিস, মজার জিনিস তোমরা জানলে অবাক হবে, যে সেটা হচ্ছে এই পুরো মহাদেশটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আমরা যেমন পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, উত্তর গোলার্ধে আমরা থাকি, এরা কিন্তু দক্ষিণ গোলার্ধে, মানে এই পুরো ওশিয়ানিয়া মহাদেশটা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাই আমাদের এখানে যেরকম ঋতু বিরাজ করে, এখানে ঠিক তার বিপরীত ঋতু বিরাজ করে। মানে ধরো আমাদের এখন গ্রীষ্মকাল যদি হয়, তাহলে এখানে ওশিয়ানিয়ায় তখন শীতকাল। আমাদের যখন শীতকাল, তখন ওশিয়ানিয়ায় গ্রীষ্মকাল। তাই জুন জুলাই মাস ওশিয়ানিয়া মহাদেশে শীতকাল থাকে, আর ডিসেম্বর জানুয়ারি মাস খুবই গরম থাকে। খুবই গরম বলবো না, ডিসেম্বর জানুয়ারি মাস হচ্ছে গরমকাল। ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের এখানে কি হয়, খুবই ঠান্ডা হয়, কনকনে ঠান্ডা হয়। ডিসেম্বর মাসে আমরা বড়দিন পালন করি, কিন্তু এখানে কি হয়, এরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে। কেন কি, ডিসেম্বর মাসে বা বড়দিনের সময় এদের গ্রীষ্মকাল হয়, তাই তো। এরপর আমরা ওশিয়ানিয়া মহাদেশের বেশ কিছু বিশেষ কিছু জিনিসের নাম জানবো এবং সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে একটু বলবো তোমাদেরকে। বইয়ে দেখো, তোমাদের ছবিটা দেওয়া আছে, আমি ছবিটা দেখিয়েই তোমাদেরকে বলছি, নইলে বুঝতে পারবে না। সেই ছবিগুলো দেখিয়ে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ভালো করে বলবো। দেখো, এখানে লেখা আছে ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি। সত্যি এই মূর্তিগুলো কিন্তু খুবই রহস্যময়। আর এই মূর্তিগুলো দেখা যায় পলিনেশিয়ার একটা দ্বীপ আছে, মানে ওশিয়ানিয়ার পূর্ব দিকে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ। সেই দ্বীপের মধ্যে এই মূর্তিগুলোকে দেখতে পাওয়া যায়। এই মূর্তিগুলোকে বলা হয় মোয়াই।
কি বলা হয়? মোয়াই বলা হয়। ইস্টার আইল্যান্ডে 887টার মতো মূর্তি দেখতে পাওয়া যায়। এই মূর্তিগুলো 30 থেকে 40 ফুট লম্বা হয়। এখানকার যে সবচেয়ে বড় মূর্তি, সেই মূর্তির ওজন হচ্ছে 270 টন। বুঝতে পারছো সেই মূর্তিটা কতটা ভারী এবং কতটা বড়। তো এই মূর্তিগুলো রূপানয় প্রজাতির এক ধরনের লোকেরা নির্মাণ করে এবং বিজ্ঞানীরা বলে আর কি যে এই মূর্তিগুলো যেখানে তৈরি করা হয়েছে সেখান থেকে মূর্তিগুলোকে অন্যত্র বয়ে নিয়ে গিয়ে এখানে স্থাপন করা হয়েছে, মানে ইস্টার আইল্যান্ডে স্থাপন করা হয়েছে। আর বৈজ্ঞানিকরা অনুমান করে যে এই যে মূর্তিগুলো সেগুলো হচ্ছে আগ্নেয়গিরির যে ম্যাগমাটা বেরিয়ে আসে, যে লাভা হিসাবে প্রবাহিত হয়, সেই লাভা থেকেই এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। তার মানে এগুলো আগ্নেয় শিলা দ্বারা গঠিত, সম্ভবত গ্রানাইট শিলা দ্বারা গঠিত এগুলো। তারপর দেখো এই ইস্টার আইল্যান্ডের সমুদ্রের তীরে 7টি মূর্তি দেখতে পাওয়া যায়। আর সেই 7টি মূর্তি সমুদ্রের দিকে মুখ করে স্থাপন করা হয়েছে। মানুষেরা অনুমান করে যে এই মূর্তিগুলোকে রাখা হয়েছে সমুদ্রের গার্ড হিসাবে, সমুদ্রের রক্ষণাবেক্ষণের জন্যই সেখানে স্থাপন করা হয়েছে। তো সেখানকার অধিবাসীরা, ওই জায়গার অধিবাসীরা এই মূর্তিগুলোকে খুবই পবিত্র মনে করে। আর একটা মজার বিষয় হচ্ছে এই মূর্তিগুলোর মাথার দিকটা আমরা দেখতে পাই এর বেশিরভাগটাই কিন্তু মাটির নিচে রয়েছে। মানে এই মূর্তিগুলোর যদি এখানটা খোঁড়া হয়, খনন করলে দেখা যাবে যে এই মূর্তিটার অনেকটা অংশ মাটির নিচে রয়ে গেছে, মানে মাটির নিচে পোতা রয়েছে। তো এই মূর্তিগুলো হচ্ছে খুবই রহস্যময়। কিভাবে এখানে এলো, কিভাবে এত বড় বড় মূর্তি অন্য জায়গা থেকে এখানে নিয়ে আসা হলো, সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও রহস্য রয়েছে। সেই রহস্য উদ্ঘাটন করা এখনও সম্ভব হয়নি। তো এই হলো ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি। এবার আমরা জানবো হাওয়াই দ্বীপের মৌনা লোয়া আগ্নেয়গিরি সম্পর্কে। দেখো, মৌনা লোয়া আগ্নেয়গিরির উচ্চতা হচ্ছে 9170 মিটার, যেটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি এবং এই আগ্নেয়গিরি খুবই ভয়ঙ্কর আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি। তো দেখো এই আগ্নেয়গিরির মোট উচ্চতা আমি বললাম 9170 মিটার। সেটা হচ্ছে সমুদ্রের নিচে থেকে, মানে সমুদ্রের নিচে 500 মিটার রয়ে গেছে এবং 4170 মিটার সমুদ্রের ওপরে। তো বলা হয় যে এই মৌনা লোয়া আগ্নেয়গিরি মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকেও বেশি উঁচু। মানে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848 মিটার, তাই তো? আমরা বলি সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8848 মিটার, আর মৌনা লোয়ার উচ্চতা হচ্ছে 9170 মিটার। তো সেই জন্যই আমরা মাউন্ট এভারেস্টকে উচ্চতা বলি। সেটা হচ্ছে দেখো, আমরা সমুদ্র সমতল থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা উচ্চতা পরিমাপ করি, তাই তো? তো সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 মিটার, কিন্তু মৌনা লোয়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4170 মিটার। সেই জন্যেই মৌনা লোয়া কিন্তু উচ্চতম শৃঙ্গ হয় না, উচ্চতম নয়। কারণ কি, মৌনা লোয়ার 5000 মিটার সমুদ্রের নিচে অবস্থিত। যদি এভাবে উচ্চতা আমরা পরিমাপ করি যে সমুদ্রের নিচে থেকে, তাহলে কিন্তু মৌনা লোয়ার উচ্চতা সব থেকে বেশি হবে। যদি 5000 মিটারটাকে যদি অ্যাড করি আমরা, তাহলে মৌনা লোয়ার উচ্চতা বেশি হবে। কিন্তু এভাবে উচ্চতা পরিমাপ করা হয় না, তাই সব থেকে উচ্চতম পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো যাই হোক, এটা হচ্ছে মৌনা লোয়া আগ্নেয়গিরি। এটা খুবই ভয়ঙ্কর। আর পৃথিবীর মধ্যে বৃহত্তম আগ্নেয়গিরি হচ্ছে মৌনা লোয়া আগ্নেয়গিরি। এরপর আমরা জানবো পৃথিবীর গভীরতম খাত, পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত সম্পর্কে। এই মারিয়ানা খাত মারিয়া দ্বীপেই গড়ে উঠেছে, মারিয়া দ্বীপে অবস্থিত। আর এই মারিয়ানা খাতের গভীরতা হচ্ছে 36,090 ফিট। আর এই খাতের নিচে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এবং এই খাত, মানে গভীরতা যেহেতু অনেক বেশি, তাই এই খাতের চাপও অনেক বেশি, এই খাতের মধ্যে চাপও অনেক বেশি।
এবং এই খাতের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু বসবাস করে। মানে এই খাত জীব সৃষ্টির পক্ষে অনুকূল নয়, তবুও কিছু জীব এখানে প্রকৃতির সঙ্গে মানিয়ে চলে সৃষ্টি হয়েছে বা বসবাস করছে। তো এই হলো মারিয়ানা খাত, যেটি হচ্ছে গভীরতম খাত, পৃথিবীর গভীরতম খাত। এরপর আমরা দেখব পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফটা সম্পর্কে জানব। এই গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব দিকে সমান্তরালভাবে গড়ে উঠেছে। আর এই গ্রেট ব্যারিয়ার রিফের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 2000 কিলোমিটার। এটা একটা প্রাকৃতিক আশ্চর্য বিষয় এবং এই গ্রেট ব্যারিয়ার রিফকে পৃথিবীর 7টি আশ্চর্যতম বিষয়ের মধ্যে একটি ধরা হয়। এই গ্রেট ব্যারিয়ার রিফে বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে এবং এই গ্রেট ব্যারিয়ার রিফে বিভিন্ন প্রজাতির প্রাণীরা প্রজনন করার জন্য অনেক দূর দূর থেকেও এখানে আসে প্রজনন বৃদ্ধি করার জন্য। এখানে বিভিন্ন প্রজাতির ডলফিন দেখতে পাওয়া যায়। তো এই গ্রেট ব্যারিয়ার রিফের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোরাল, এক ধরনের প্রাণীর দেহাবশেষের ওপর ক্যালসিয়াম কার্বনেটের একটা আবরণ সৃষ্টি হয়ে এই কোরাল সৃষ্টি হয়, কোরাল তৈরি হয়, যেটা কিনা খুবই মূল্যবান। এই এটা হচ্ছে একটা, সেজন্য এটাকে একটা কোরাল দ্বীপ বা প্রবাল দ্বীপ বলা হয়, প্রবাল প্রাচীর বলা হয়। ভারতের মধ্যেও এরকম একটা দ্বীপ রয়েছে প্রবাল দ্বীপ, যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। তো এই হলো গ্রেট ব্যারিয়ার রিফ। যখন এই ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে আমরা এরপরে বিস্তারিতভাবে আলোচনা করব, তখন এই গ্রেট ব্যারিয়ার রিফ সম্পর্কে আরও বলবো আমি বিস্তারিতভাবে। এরপর আমরা জানবো যে সিডনি হারবার ব্রিজ। এই সিডনি হারবার ব্রিজটা সিডনি হারবারের ওপরেই গড়ে উঠেছে। আর এই সিডনি হারবার ব্রিজটা খুবই সুন্দর। এই ব্রিজের ওপর দিয়ে সাইকেল, বিভিন্ন ধরনের গাড়ি, তারপর ট্রেন, রেল এগুলো যাতায়াত করে। এই সিডনি হারবার ব্রিজের পাশেই সিডনি অপেরা হাউস অবস্থিত, যার ফলে এই ব্রিজের সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। এই ব্রিজ তৈরি হয় 1923 সালের 28শে জুলাই শুরু করা হয়। এই ব্রিজ তৈরির কাজ শুরু করা হয় 1923 সালের 28শে জুলাই এবং এই ব্রিজের কাজ শেষ হয় 1932 সালের 19শে জানুয়ারি। এই ব্রিজ তৈরি করেন ডক্টর জে ব্রেকফিট। দেখো, এই সিডনি হারবার ব্রিজ হচ্ছে পৃথিবীর মধ্যে ষষ্ঠতম উঁচু ব্রিজ। এই ব্রিজের উচ্চতা 440 ফুট এবং এই ব্রিজ 160 ফুটের মতো চওড়া। এরপর আমরা অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়ার এক অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারু সম্পর্কে জানব। ক্যাঙ্গারুর প্রায় 47টি প্রজাতি এই ওশিয়ানিয়া মহাদেশে দেখতে পাওয়া যায়। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনি এইসব দেশগুলোতে ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায়। এদের মধ্যে রেড ক্যাঙ্গারু হচ্ছে সবথেকে বড়, যার ওজন হয় 137 কেজি এবং এই রেড ক্যাঙ্গারু 2 মিটারের পর্যন্ত লম্বা হতে পারে। এই ক্যাঙ্গারু খুবই দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, মানে এদের স্পিড অনেক বেশি। এরা ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে এবং এরা এই ক্যাঙ্গারু মানে সবথেকে বড় প্রজাতির যে ক্যাঙ্গারু, রেড ক্যাঙ্গারু, এরা 3 মিটার উঁচু পর্যন্ত লাফাতে পারে। এরা মূলত পিছনের পা দিয়েই লাফায়, মানে এরা যদি 4টা পায়ে ভর করে লাফায় বা হাঁটে তাহলে এদের গতি কমে যায়, কিন্তু এরা পিছনের পা দিয়ে, মানে দুটো পায়ে, এদের পিছনের পা দুটো খুবই শক্তিশালী হয়। তো এই পিছনের পায়ের উপর ভর করে 3 মিটার বা তার বেশিও উঁচু পর্যন্ত এরা লাফাতে পারে। দেখো, তাসমানিয়া, নিউগিনি এইসব বিভিন্ন দ্বীপে এবং অস্ট্রেলিয়ায় এই ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায়। নিউগিনিতে এক বিশেষ প্রজাতির ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায় যারা কিনা গাছে থাকতে পছন্দ করে। সব থেকে ছোট ক্যাঙ্গারু যেটা,
ছোট প্রজাতির ক্যাঙ্গারু, সেটাকে বলা হয় রক ওয়ালবি ক্যাঙ্গারু। এদের ওজন 900 গ্রাম হয়ে থাকে। দেখো, এই ক্যাঙ্গারু যখন জন্মগ্রহণ করে তখন এদের ওজন 1 গ্রাম বা এর থেকে একটু বেশি হয়ে থাকে, এবং এদের দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার হয়। মানে বুঝতে পারছো, এরা যখন জন্মগ্রহণ করে খুব ছোট হয়। তো সেই জন্যেই এরা যখন জন্মগ্রহণ করে তারপরেই এরা মায়ের পেটের মধ্যে একটা থলির মতো থাকে বা একটা ঝোলার মতো থাকে, সেখানেই ওরা থাকে। তো তারপরে আস্তে আস্তে এরা বড় হতে থাকে। তারপর যখন এরা পূর্ণ হয়ে যায় তখন এর থলি থেকে তারা বেরিয়ে আসে। তো এই হলো ক্যাঙ্গারু। আমরা মোটামুটি ওসিয়ানিয়ার এই বিশেষ বিশেষ জিনিসগুলো সম্পর্কে জানলাম। একটা হচ্ছে ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি, মৌনা লোয়া আগ্নেয়গিরি, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, এবং পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত। সিডনি হারবার ব্রিজ সম্পর্কে জানলাম, এবং অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারু সম্পর্কে জানলাম। এরপরে আমরা ওসিয়ানিয়া মহাদেশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমরা ওসিয়ানিয়া মহাদেশের ইতিহাস সম্পর্কে জানব। ওসিয়ানিয়া মহাদেশটা কিভাবে বহির্বিশ্বের সঙ্গে পরিচিত হলো, এগুলো আমরা জানবো একটু। যখন ইউরোপীয়রা ওসিয়ানিয়া অভিযান করলো, তার আগে এখানে ওসিয়ানিয়া এবং ওসিয়ানিয়ার এই যে দ্বীপগুলোতে সেখানকার আদিবাসীরা বসবাস করত। যেমন অস্ট্রেলিয়ায় অ্যাবরিজিনাল, নিউজিল্যান্ডে মাউরি প্রজাতির মানুষেরা বসবাস করত। তারপর 16 শতাব্দীতে ফার্দিনান্দ ম্যাগেলান তার বিখ্যাত পৃথিবী ভ্রমণের সময় ম্যারিনাস সহ কয়েকটি দ্বীপের সন্ধান পান। তারপরে 1664 সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি এইসব দ্বীপগুলো পৌঁছান, এইসব দ্বীপগুলো আবিষ্কার করেন। এই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছ এখানের মধ্যেই রয়েছে টোঙ্গা, ফিজি এইসব দ্বীপগুলো, এবং এটা দেখতে পাচ্ছ নিউজিল্যান্ড, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো এইসব দ্বীপগুলোয় পৌঁছান এবং সেই দ্বীপগুলো আবিষ্কার করেন। 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে সিডনি ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পা রাখেন। এখানে আছে সিডনি এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত যে আরও দ্বীপগুলো আছে, সেই দ্বীপগুলো আবিষ্কার করেন। তারপরে 1789 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিটকেয়ার্ন দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এদিকে আছে একটা দ্বীপ পিটকেয়ার্ন দ্বীপ, সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তারপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়। আমাদের দেশে যেমন ইংরেজরা উপনিবেশ গড়ে ওঠে, ইংরেজদের উপনিবেশ গড়ে ওঠে, ঠিক একইভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজিতেও ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়। পরে অন্যান্য ইউরোপীয় শক্তি যেমন ফরাসি, ডাচ এরাও কিন্তু উপনিবেশ স্থাপন করে। তাদেরও আধিপত্য স্থাপিত হয় এবং আধিপত্য বিস্তার লাভ করে তারা। 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন সোনার খনি আবিষ্কৃত হয়, এবং এই খনি আবিষ্কারের পরে ইউরোপ থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এখানে দলে দলে এসে ভিড় জমায়। এখানে যখন অস্ট্রেলিয়া যখন বিভিন্ন সোনার খনি এবং অন্যান্য খনিজ সম্পদ আবিষ্কার হয়, সেই সম্পদের টানে ইউরোপ থেকে মানুষ দলে দলে এসে এই মহাদেশে ভিড় জমায়। তো এই হলো ওসিয়ানিয়া মহাদেশের ইতিহাস। এরপর আমরা ওসিয়ানিয়া সম্পর্কে একটু জানবো। এই মহাদেশের আয়তন, ওসিয়ানিয়া মহাদেশের আয়তন হচ্ছে 44 লক্ষ বর্গ কিলোমিটার। আর এই ওসিয়ানিয়া মহাদেশ উত্তরে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত, এবং পূর্ব দিকে 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং পশ্চিম দিকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আর এই ওসিয়ানিয়া মহাদেশের এই যে এখানটা আছে, এখানেই রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা। তার মানে এই মহাদেশটা পুরোটাই পশ্চিম গোলার্ধে অবস্থিত। ওসিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম। এখানে আছে পাপুয়া নিউগিনি। এই পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলাম হচ্ছে ওসিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 4509 মিটার। ওসিয়ানিয়ার দীর্ঘতম নদী হচ্ছে অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদী, যেটা এখানে রয়েছে। অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদীটা এখানে রয়েছে।
অস্ট্রেলিয়ার মারি ডার্লিং নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 3,375 কিলোমিটার। ওশেনিয়া মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে 14টি। এই 14টি দেশের মধ্যে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু, যেটা এখানে অবস্থিত, নাউরু। এবং সব থেকে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব থেকে বড় দেশ। এবং এখানে 21টি অঞ্চলও রয়েছে। ওশেনিয়া মহাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 3,51,62,670 জন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ওশেনিয়া মহাদেশের এই জনসংখ্যা। এখানে মোট 28টি ভাষা রয়েছে। এখানে মোট 28টি ভাষাভাষীর মানুষ বসবাস করে। এখানকার প্রধান প্রধান শহর হচ্ছে ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, অকল্যান্ড, নিউজিল্যান্ড। অকল্যান্ডটা হচ্ছে নিউজিল্যান্ডে অবস্থিত। এখানে দেখো রয়েছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের অকল্যান্ড হচ্ছে একটা শহর। পোর্ট মরিসবিটা পাপুয়া নিউগিনির রাজধানী। এখানে দেখো পাপুয়া নিউগিনি আছে, পাপুয়া নিউগিনি, এখানে রয়েছে পোর্ট মরিসবি। তো পোর্ট মরিসবিও একটা শহর। অস্ট্রেলিয়া রয়েছে ক্যানবেরা, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এখানে রয়েছে। এখন আমরা ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ সম্পর্কে একটু বলবো। দেখো, ওশেনিয়া মহাদেশকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অস্ট্রেলেশিয়া। এই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এটাকে একসঙ্গে বলা হয় অস্ট্রেলেশিয়া। তারপর দেখো মেলানেশিয়া। মেলানেশিয়া হচ্ছে, মেলা শব্দের অর্থই হচ্ছে কালো, এবং নেশিয়া শব্দের অর্থ হচ্ছে ভূখণ্ড বা দেশ। তো এই শব্দ থেকেই তোমরা বুঝতে পারছো যে কালো মানুষের অধিবাসীরা এখানে বসবাস করে এবং তাদের শরীরে মেলানিনের আধিক্য বেশি, তাই সেখানকার মানুষের গায়ের রং হচ্ছে কালো। তো সেই থেকেই মানে মেলানিনের আধিক্যের বেশির জন্য এই দেশটার নাম হয়েছে মেলানেশিয়া। তো এই মেলানেশিয়া দেশটা নিউগিনি, সলোমন, ফিজি, নরফোক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিস এইসব দেশগুলো নিয়ে গঠিত। আমি তোমাদেরকে এখানে ম্যাপে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই যে পাপুয়া নিউগিনি দেখতে পাচ্ছ, এখানে আরও ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে। তো এই দ্বীপগুলো নিয়ে গঠিত হয়েছে মেলানেশিয়া। এখানকার মানুষের গায়ের রং হচ্ছে কালো বা মেলানিনের পরিমাণ বেশি, তাই এই দ্বীপটাকে বলা হয় মেলানেশিয়া। তারপর হচ্ছে মাইক্রোনেশিয়া। মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। তার মানে দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র দেশ নিয়ে গঠিত হচ্ছে মাইক্রোনেশিয়া। যেমন গুয়াম, মার্শাল, নাউরু, কিরিবাটি এসব ছোট ছোট দ্বীপগুলো নিয়ে গঠিত হচ্ছে মাইক্রোনেশিয়া। এখানে রয়েছে মাইক্রোনেশিয়া। তারপর হচ্ছে পলিনেশিয়া। পলি কথার অর্থ হচ্ছে বহু। ওশেনিয়ার একেবারে পূর্ব দিকে, এখানে আরও দ্বীপ আছে, ওশেনিয়ার একেবারে পূর্ব দিকে ছোট ছোট যে দ্বীপগুলো, যেমন হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ান, তাহিতি এইসব দ্বীপগুলো নিয়ে গঠিত হচ্ছে পলিনেশিয়া। তো দেখো, ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগ যদি আমরা করি, আঞ্চলিকভাবে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অস্ট্রেলেশিয়া, এখানে লিখি আমি, তাহলে বুঝতে পারবে। অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, ও পলিনেশিয়া। অস্ট্রেলেশিয়া কোন কোন দেশ নিয়ে গঠিত? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। মেলানেশিয়া হচ্ছে নিউগিনি, সলোমন, ফিজি, নরফোক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিস এগুলো। মাইক্রোনেশিয়া হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো, গুয়াম, মার্শাল, নাউরু, কিরিবাটি প্রভৃতি। আর পলিনেশিয়া হচ্ছে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার পিটকেয়ান, তাহিতি এগুলো।
তো এই দেশগুলোর নাম তোমরা একটু মুখস্থ করবে। তো আজকে আমি যেটুকু আলোচনা করলাম সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম কোশ্চেন হতে পারে, কীরকম ছোটো ছোটো কোশ্চেন হতে পারে। তবুও আমি একটু বলছি। দেখো, মৌনালো আগ্নেয়গিরি সম্পর্কে একটু বললাম, এগুলো একটু পড়বে ভালো করে। গ্রেট ব্যারিয়ার রিফ, সিডনি হারবার ব্রিজ, ক্যাঙ্গারু, মারিয়ানা খাত, তারপর ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি, এই ওশেনিয়া মহাদেশের আয়তন, কয়টি দ্বীপ নিয়ে গঠিত, এর বিশেষ বৈশিষ্ট্য, এগুলো ভালো করে পড়বে। কি কি প্রাণী এবং উদ্ভিদ এখানে দেখতে পাওয়া যায়। তারপর ওশেনিয়া মহাদেশের সীমা, সর্বোচ্চ শৃঙ্গ, দীর্ঘতম নদী, দেশের সংখ্যা, কি কি দেশ এবং এখানকার জনসংখ্যা কত, এগুলো পড়বে ভালো করে। কয়টি ভাষার মানুষ এখানে বসবাস করে বা কয়টি ভাষা এখানে প্রচলিত, প্রধান প্রধান শহরের নাম পড়বে। ওশেনিয়া যে ইতিহাস, প্রাচীন ইতিহাসটা একটু আমি বললাম, সেই একটুকুই তোমরা পড়বে। আর ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ যেটা বললাম, অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া, এটা ভালো করে পড়বে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওশেনিয়ার পূর্ব দিকে রয়েছে দেখো প্রশান্ত মহাসাগর। তার মানে এই যে দ্বীপগুলো, এই দ্বীপগুলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আর এদিকে রয়েছে ভারত মহাসাগর, এখানে আমি লিখেছিলাম কিন্তু মুছে দিয়েছি তোমাদের এটা লেখার জন্যে। তো পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, পশ্চিম দিকে রয়েছে ভারত মহাসাগর। আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে এশিয়া মহাদেশের অংশ। তো তাহলে আমরা এটা বলতে পারি উত্তর দিকে এই এশিয়া মহাদেশ, এটা হচ্ছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর দিকেও তাই প্রশান্ত মহাসাগর রয়েছে। তো এই ম্যাপটা তোমরা ভালো করে দেখো, পুরো চ্যাপ্টারটা ভালো করে, মানে যেটুকু আমি বললাম সেটুকু ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ওশেনিয়ার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব, যেখানে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং এখানকার প্রাণী, উদ্ভিদ প্রজাতি, এগুলো সম্পর্কে আলোচনা করব, নদ নদী, এগুলো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব।